2026 সালে রোজার আগেই সংসদ নির্বাচন হতে পারে, ইউনূস তারেক বৈঠক শেষে যৌথ বিবৃতি। আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। চলমান সংকট নিরসনে ইউনূস তারেক বৈঠক টার্নিং পয়েন্ট, কেটে গেছে অনিশ্চয়তা, বললেন মির্জা ফখরুল। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি, যে কথাটা আমি বারবার বলেছি, সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। ইউনূস তারেক বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানালো বেশিরভাগ রাজনৈতিক দল। যে সমস্ত প্রশ্নে মনে করা হতো যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সেটার কিন্তু সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় যে মোটামুটি কাছাকাছি আসা গেছে। একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। ভোটের সিদ্ধান্ত হবে দেশে বসে, বলছে এনসিপি। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের প্রাণ প্রকৃতির যে দাবি আছে, জনগণের যে দাবি আছে, সেই ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। রোজার আগেই ইসির পক্ষে ভোট আয়োজন করা সম্ভব, বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের রূপরেখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আমাদের আগে দেশ সংস্কার করা উচিত, তারপরে আমরা নির্বাচনে আসা উচিত। সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন আসুক, আমরা সবাই চাই। এবং আবারও ইরানে হামলা চালালো ইসরায়েল, শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বিজ্ঞানীরা নিহত। পাল্টা হামলা চালালো তেহরান। আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে, ততদিন এ অভিযান চলবে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছে আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অবশেষে বরফ গলল অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সকল প্রস্তুতি শেষ হলে নির্বাচন হতে পারে আগামী 2026-এর রমজান শুরুর আগের সপ্তাহেই। আর নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ মাহফুজের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। 13 জুন লন্ডন, সময় সকাল 9টা। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত বৈঠক। একসাথে বসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 ঘন্টারও বেশি সময়ের বৈঠক থেকে রাজনীতিতে আসলো এক পশলা বৃষ্টির পরশ। বৈঠকের পর দেওয়া হয় যৌথ বিবৃতি। তাতে বলা হয়, এপ্রিল 9 জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর রমজান শুরুর আগের সপ্তাহেই। একসাথে সংবাদ সম্মেলন করে উভয় পক্ষ। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সময় এগিয়ে আনার প্রস্তাব করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মনে করেন, আসছে রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। এই বার্তা পেয়ে প্রধান উপদেষ্টা একমত হন। তবে এর আগে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, দ্রুত সময়ে নির্বাচন নিয়ে ঘোষণা দেবে নির্বাচন কমিশন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ডক্টর ইউনূস তারেক রহমানের একান্ত বৈঠকে আলোচনা হয়েছে জুলাই সনদ ও সংস্কার নিয়েও। এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে। আমির খসরু আরও জানান, কোন সময়ে দেশে ফিরবেন এ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা
উনি দেশে ফিরে যেতে পারবেন। এর আগে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় বাংলাদেশের রাজনীতিতে। ঈদের আগের সন্ধ্যায় আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের খবর আসে। সেখানেই আপাত পরিসমাপ্তি ঘটল বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। বাংলাদেশের রাজনীতির জন্য এক যুগান্তকারী বৈঠক, যার দিকে তাকিয়েছিল পুরো দেশবাসী। লন্ডনে শুক্রবার সকালে প্রথমবারের মতো আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় বেলা 3:30টায়। আরও জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত, একটি ছবি যেখানেই সমাধান সূত্র ছিল রাজনীতির গতিপথের। বৈঠকটি ছিল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। দেশবাসীর নজর আটকে ছিল যেখানে। শুক্রবার সকালে লন্ডনের বাসভবন থেকে নির্ধারিত সময় মেনেই বৈঠকের ভেন্যুতে আসেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম সহ কর্মকর্তারা। এরপর তারেক রহমানকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সে সময় দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়। শুক্রবার লন্ডনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় এই বৈঠক, যা চলে দীর্ঘ 1.5 ঘন্টা। বৈঠকের খবরে হোটেলের সামনে পার্ক লেনে জমায়েত হয় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ প্রবাসী বাঙালিরা। এই বৈঠকে জাতির জন্য দিক নির্দেশনামূলক এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইতিবাচক ও যৌক্তিক সিদ্ধান্ত এসেছে বলে মনে করেন তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে ফলপ্রসূ আলোচনা হয়েছে, একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। মুক্তাশ্রী না শান্তি, এই বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। এই মিটিং থেকে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার হবে, প্রতিষ্ঠিত হবে। এই তত্ত্বাবধায়ক সরকার কত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ হয় এটি। মোহন ইসলাম, একাত্তর, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ হওয়ায় গণতন্ত্র ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই মিলে সেটিকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস তারেক রহমানের লন্ডন বৈঠকের পর এসব কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, দেশ যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই কেটে গেল। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার আর নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল, তার অবসান হতে চলেছে। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের এমন ছবিতেই হয়তো সেই প্রশ্নের উত্তর মিলবে। বৈঠকে কি আলোচনা হয়েছে তার দিকে তাকিয়েছিল গোটা দেশ। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের চলমান সংকট নিরসনে বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল, ডক্টর ইউনূসও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। ফখরুল ইসলাম আরও জানান, এই বৈঠকই প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। আশা প্রকাশ করেন, সংকট মোকাবেলায় সামনের দিনগুলিতেও ঐক্যবদ্ধ থাকবে সবাই। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি,
যে কথাটা আমি বারবার বলেছি সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। শফিকুল হক, ৭১, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক থেকে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দল এনসিপি বলছে, বিদেশে নয়, নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে দেশে বসে জনগণকে সঙ্গে নিয়ে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। লন্ডন বৈঠক থেকে জাতি জানতে পারল আগামী নির্বাচনের মাস কোনটা। তবে বিদেশের হোটেলে বসে নির্বাচনের রূপরেখাকে ইতিবাচক হিসেবে দেখছে না এনসিপি। এটা তো সরকার একটি দলের সাথে বসেছে এবং সেখান থেকে আসলে কোনো সিদ্ধান্ত আসা উচিত না, এবং এই সিদ্ধান্তটা আমি পূর্বে বলেছি, এই সিদ্ধান্তটা বাংলাদেশে হবে। লন্ডনের কোনো হোটেলে বসে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত চাই না। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের প্রাণ প্রকৃতির যে দাবি আছে, জনগণের যে দাবি আছে, সেই ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবি পার্টিও নির্বাচন নিয়ে লন্ডন থেকে আসার সময়সীমা নিয়ে দ্বিধাগ্রস্ত। নির্বাচন কিছুটা এগিয়ে ফেব্রুয়ারিতে করার কথা ঐকমত্য হয়েছে। বিষয়টা আমার কাছে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। এখন আমরা দেখব যে প্রফেসর ইউনূসের প্রস্তুতিগত বিষয়গুলো কি। সেই প্রস্তুতিগত বিষয়গুলো যদি বিএনপি সহযোগিতা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, তাহলে অবশ্যই আমি মনে করি যে রমজানের আগে ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে গেলে সেটা ভালো হবে। তবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনকারী দলগুলো স্বভাবতই এই বৈঠক ও সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের আলোচনা, তাদের উজ্জ্বল মুখ, তাদের হাসি মুখ বলতে পারেন, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে বোঝা গেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিএনপির মধ্যকার যে সমস্ত প্রশ্নে মনে করা হতো যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সেটার কিন্তু সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় যে মোটামুটি কাছাকাছি আসা গেছে। একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। কেননা নির্বাচন বিষয়ে কোনো রকম অনাস্থার জায়গা আমাদের জন্য কোনো ইতিবাচক জায়গা তৈরি করবে না। ধর্মভিত্তিক দলগুলো স্বাগত জানিয়েছে লন্ডন থেকে আসা নির্বাচনের সিদ্ধান্তকে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় সংকট থাকবে না। যে সমঝোতা সমন্বয় হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা করি এই বিষয়টিকে সম্মানের সাথে গ্রহণ করবে। নির্বাচন ও সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান দলগুলোর নেতাদের। রাশেদ আনিস, ৭১, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক থেকে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার ইঙ্গিত পাওয়া গেছে। রাজনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, বিচার এবং সংস্কারের মধ্যে রোজার আগেই নির্বাচন আয়োজনে সক্ষম বর্তমান নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা জাতি। জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেল। জাতীয় নির্বাচন রূপরেখার এই স্পষ্ট ঘোষণাকে মিশ্রভাবে দেখছে সাধারণ মানুষ। সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন আসুক, আমরা সবাই চাই। আমাদের আগে দেশ সংস্কার করা উচিত, তারপরে আমরা নির্বাচনে আসা উচিত। সবগুলো রাজনৈতিক মানে দল যেটা মতামত দেয় ওই সময়টাতে হওয়াটাই আমার জন্য ভালো। যদি সবাই এগ্রি করে, যদি এপ্রিলে দেখা যায় যে রোজার সময় পড়ে যাচ্ছে বা রোজার আগে পরে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আগিয়ে আনা হয়, তাহলে আমার মতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা রাষ্ট্রের প্রয়োজনে, সংবিধানের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এটা আগিয়ে দিয়েছে, তার তো সমস্যা নাই। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি পবিত্র রমজান মাস শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষক জানাচ্ছেন, এখন পর্যন্ত যে সময়সীমা আছে তার মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে পারবে। নির্বাচন কমিশন তো বহু আগে থেকেই বলে আসছিল তারা ডিসেম্বর নির্বাচনের কে মাথায় রেখে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো তাদের প্রস্তুতি তো হয়ে যাওয়ার কথা। আমি মনে করি নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি আছে, এবং সেটা নির্বাচনটা আমি মনে করি ফেব্রুয়ারিতেই করা সম্ভব। বিগত সরকারের শাসক ও দোসরদের বিচার ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার নির্বাচনের পরেও চলতে কোনো সমস্যা নেই বলে মনে করেন এই বিশ্লেষক। যে পরিমাণ সংস্কার বা যে পরিমাণ এই বিচারটা করতে হলে আপনাকে বিপুল সময়ের দরকার। সেই সময় তো সরকারের হাতে নাই, বা সেই সময় কি আছে এই কমিশনের হাতে? বরং এটাকে চলমান প্রক্রিয়ার রাখা এটাই যুক্তিসঙ্গত। হ্যাঁ, নির্বাচনের আগে যতটুকু করা সম্ভব ততটুকু হবে, বাকিটা হবে নির্বাচনের পরে। নির্বাচিত সরকার এসে সেই কাজটা করবে। আগামীর রাজনীতি চর্চায় দলগুলোকে মাথায় রাখতে হবে এদেশে জুলাই অভ্যুত্থান হয়েছিল বলে উল্লেখ করেন এই বিশ্লেষক। সংস্কার, নির্বাচন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।
লন্ডনের আজকের এই বৈঠক নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন রাজনৈতিক বিশ্লেষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। অধ্যাপক মেজবাউল আলম, আপনাকে ৭১-এর স্বাগত। আপনার কাছে প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এসে কিন্তু এই মুহূর্তে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনি এই সময়টাকে কিভাবে দেখছেন? আর আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে ইলেকশন কমিশন খুব শিগগিরই তারা দিনক্ষণ ঘোষণা করবে এমনটা জানানো হয়েছে। সেক্ষেত্রে আসলে ইলেকশন কমিশন এই মুহূর্তে কতটা প্রস্তুত, আর ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে তাদের আসলে কতটা প্রস্তুতি নেওয়া উচিত? আপনাকে আজকের এই ঐতিহাসিক একটা বৈঠক হয়ে গেল, আপনি দেখলেন, এবং এই বৈঠকটি নিয়ে সারা জাতির মধ্যে দেশে বিদেশে যে এত আগ্রহ, এটা গত বাংলাদেশের রাজনীতির অন্তত 15-20 বছরের ইতিহাসে এরকম আগ্রহ কারো দেখা যায়নি। তো শেষ পর্যন্ত বৈঠকটা সম্পন্ন হয়েছে এবং মূলত দুটো বিষয় এখানে আলোচনা আমাদের সামনে ডিসক্লোজ করা হয়েছে। একটা হচ্ছে নির্বাচনের তারিখ, যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাবে রমজানের আগে। আরেকটি হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে। তো আপনি যেমনটি বললেন যে নির্বাচনের যে সময়সীমা, সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা ঠিক কেমন। দেখুন, নির্বাচন কমিশন অনেকদিন থেকেই বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন হলেও তারা প্রস্তুত আছে নির্বাচন করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নির্বাচন কমিশন হয়তো নিজের দিক থেকে তারা বলছে আমরা প্রস্তুত, কিন্তু এর জন্য নির্বাচন কমিশনকে সহায়তাকারী কিন্তু দেশের মাঠ প্রশাসন, পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা। এই পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা আপনি জানেন যে 5 আগস্টের পর থেকে একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছে এবং এই পুলিশ এবং প্রশাসন ব্যবস্থার মধ্যে অনেক ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে, এই আশঙ্কা আমাদের সবার। তো এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারির মধ্যে এই প্রশাসন এবং পুলিশকে নির্বাচন উপযোগী করে চমৎকারভাবে সাজানো, তাদেরকে দক্ষ করে তোলা, এটি হবে নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত বড় ধরনের একটি চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জটি কিন্তু নিতে হবে, কারণ আগামী নির্বাচন দেশ এবং বিদেশের মাটিতে একটি স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ এবং ভয় ভীতি মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটা দেখানো হবে আমাদের পুরো বাংলাদেশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ, এবং বড় ধরনের, আমরা যদি সেটা করতে পারি, এটি হবে আমাদের জন্য একটি বড় ধরনের সফলতা। সুতরাং এটি নির্বাচন কমিশনকে এখন দৃষ্টি দিতে হবে কিভাবে মাঠ প্রশাসনকে তারা নির্বাচন ব্যবস্থার জন্য অত্যন্ত শক্তিশালী ভাবে তারা এটাকে সাজিয়ে তুলবেন, সেই দিকেই নির্বাচন কমিশনকে আসলে এখন মনোযোগ দিতে হবে। এবং আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো সেই ব্যবস্থা, সেই পর্যায়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন ঠিক আসলে কি পদক্ষেপ নিচ্ছেন, সেটি আগামী দিনে আমাদের দেখার বিষয়। মেজবাউল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউল আজম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানি ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান, এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান হোসেন সালামি সহ 20 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা সত্যি করেই শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হামলা হয়েছে আবাসিক ভবনেও। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি সহ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে ততদিন এ অভিযান চলবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন নিক্ষেপ করেছে। পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি ব্যবস্থা জারির ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এদিকে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া এই হামলার নিন্দা জানিয়ে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের উপর ইসরায়েলের হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনাকে ৭১-এর স্টুডিও থেকে স্বাগত। একটু জানাবেন যে এই যে ইরানের ওপর এই হামলা, ইসরায়েলের এই হামলা, এটা আসলে বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই হামলার পেছনে আসলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ইরানের উপর ইসরায়েলের এই হঠাৎ করে যে অতর্কিত হামলা, এটি একেবারে নিন্দাজনক একটি হামলা এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন ইরানের সাথে ইসরায়েলের যে দীর্ঘদিন ধরে যে একটা টানাপোড়েন, সম্পর্কের যে টানাপোড়েন, সেই একটা ছায়া যুদ্ধ দীর্ঘদিন ধরে লেগে আছে। এটি পরিপূর্ণভাবে রূপ নেয় সেটি হচ্ছে যে 2023 সালে ইসরায়েল কর্তৃক গাজায় হামলার মাধ্যমে। এখন সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে যখন তারা কাজ করছে, এই চুক্তিটি আগামী কালকেই এই আলোচনা হওয়ার কথা, সেই সময়ে তার আগেই এই ধরনের একটি হামলা পুরো বিশ্ববাসীকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে। এই হামলাতে আন্তর্জাতিক রাজনীতিতে যদি আমরা দেখি, আমরা যেটি মনে করছি যে সেটি হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো মুসলিম বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এবং যদিও ইরান এবং ইসরায়েলের যে সামরিক সক্ষমতা, সেই সক্ষমতার দৃষ্টিকোণ থেকে যদিও আমরা এতদিন ধরে জানি যে ইরান একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে খুব ভালো অবস্থানে আছে, কিন্তু এই হামলার মাধ্যমে যে মেসেজটি যায়, সেই মেসেজটি হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্বে অনেকেই ধারণা করছেন যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেন ধাবিত হয়, সেই ধরনের একটা পথ সুগম করে ফেলেছে। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই ক্ষেত্রে যে অবস্থান, সেই অবস্থানের সুস্পষ্টতা আমরা লক্ষ্য পাইনি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এটির দায়িত্ব নিচ্ছে না, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অলরেডি জানিয়ে দিয়েছেন যে ইরানের উপর একটা চরম মাত্রায় প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ইরানের সাথে যে সামরিক যে চুক্তি, যে পারমাণবিক যে চুক্তিটি, যে স্ট্র্যাটেজিক যে চুক্তি, সেই চুক্তিটি যেন ইরান করে, না হলে এটার ক্ষতি হবে আরো ভয়াবহ। এই সাম্প্রতিক সবকিছু বিবেচনায় আমরা একটি চাই যে, কারণ এই যদি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ যদি হয়, ইরানের উপর ইসরায়েলের যে হামলা এবং পাল্টা যে ড্রোন হামলা, এই হামলাটি যদি চলতে থাকে তাহলে পুরা বিশ্বে একটা যুদ্ধের জামাডল এখানে চলবে। কারণ অলরেডি আপনারা দেখেছেন যে জাতিসংঘ সহ মুসলিম অনেকগুলো দেশ এটিতে ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ইরান যে তাদের যে কড়া মেসেজ তারা দিয়েছে যে তারা এই পাল্টা জবাব তারা দিবে, হিজবুল্লাহ তারা এই জবাব দিতে কিন্তু প্রস্তুত আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে জাতিসংঘ যে তারা যে পক্ষকে যে শান্ত থাকার জন্য যেটি বলেছে, আমরা চাই যে পুরা এই যে ইসরায়েল যে দীর্ঘদিন ধরে যে গাজা, এখন ইরানের যে হামলা, সকল হামলা মিলে আমরা মনে করি যে ইসরায়েলের যে অবস্থান, সেই অবস্থানটাই এটি হচ্ছে যে পুরো আন্তর্জাতিক ব্যবস্থায়
যুদ্ধকে ওয়েলকাম করার এবং যুদ্ধকে লাগিয়ে দেওয়ার জন্য একটি আমি মনে করি যে প্রবণতা। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো যারা শক্তিধর এবং বৈশ্বিক ক্ষমতাশালী রাষ্ট্রগুলো আছে। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ঈদের ছুটি শেষে যানজটের তীব্র ভোগান্তির সাথে নিয়েই রাজধানীতে ফিরছে কর্মজীবী এবং সাধারণ মানুষ। খুলনা, রাজশাহী, বগুড়া অঞ্চলের যাত্রীদের অন্তত 6 থেকে 7 ঘন্টা যানজটের ভোগান্তি ঠেলে ঢাকায় প্রবেশ করছেন। এদিকে ঈদের 7ম দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। রাজধানীতে প্রবেশে যানজটের শিকার হলেও রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যেতে গেলে যানজট নেই বলে জানিয়েছেন বাস চালকরা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঈদের ছুটি শেষে এবার জীবিকার টানে ঢাকার পথে সাধারণ মানুষ। ছুটি দীর্ঘ হলেও যারা শেষ সময় রওনা হয়েছেন তারা পড়েছেন যানজটের তীব্র ভোগান্তিতে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা থেকে ছেড়ে আসা গাড়িগুলো যানজটে বসে থেকে ঢাকায় প্রবেশ করেছে অন্তত 6 থেকে 7 ঘন্টা পর। পোলারবাড়িতে জ্যাম ছিল, পরে গোবিন্দগঞ্জে ছিল, আর শেষে সকালবেলা ছিল যমুনা সেতুর পশ্চিম সাইডে অনেক জ্যাম। 8:30টায় পড়া আপনার ফুড ভিলেজে পৌঁছেছি 5টায়। সেখান থেকে খুবই যানজট, খুবই বাজে একটা অবস্থা। গাড়ি তো এখানে পৌঁছার কথা ছিল ভোর 4টায়, 4টে বা 4:30টায়। সে গাড়ি আসলো এখন সকাল 11:30টায়। যানজটের ভোগান্তি থাকলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে এবার স্বস্তি প্রকাশ করেছেন ঢাকায় ফিরে আসা মানুষেরা। চাকরি না করতাম তাহলে আত্মীয় স্বজন ছিল বাড়ি, আরো কয়েকদিন ঈদ কাটা ঈদের আনন্দটা উপভোগ করা যেত। বাড়ি গেছি আলহামদুলিল্লাহ ভালো মতন ঈদ ঠিক কাটায় আসছি সবার সাথে, পরিবারের সবার সাথে আনন্দ ঈদ ঠিক কাটায় আসার পরে ফেরার পথে অনেক কোনো সমস্যা হয় নাই, গেছি ভালো মতন, আসছিও ভালো মতন। ঈদের 1 সপ্তাহ পরেও ঢাকা থেকে অনেক যাত্রীকে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা ত্যাগ করতে দেখা গেছে। জবের কারণে আমাকে ওখানে থাকতে হয়, ছুটি পেলে আমি চলে আসি। ঈদ এখানে আমার হাজবেন্ড, আমার মেয়ে থাকে, তো সেই জন্য আমি ঈদের আগেই চলে এসেছি। ঈদ শেষ, এখন আবার কর্মস্থলে ফিরে যাচ্ছি। এর সামনের মাসে বাইরে চলে যাব পড়াশোনা করতে, এই কারণে চাচ্ছি যে ফ্যামিলির সাথে একটু সময় কাটিয়ে সেই কারণে যাওয়া হচ্ছে। ভোগান্তি তো সেরকম দেখছি না, তারপর আল্লাহ আশা করি যে ভোগান্তি না হতে পারে। বেস্ট ফ্রেন্ডের জন্য এত কষ্ট করে এত দূর জার্নি করে আসা, এখন চলে যাচ্ছি আবার। চাকরি করি, তো চাকরি তো আমাদের পার্সেন্টেজ হারে ছুটি, ডিফেন্সে জব করি, তো সেহেতু তাই আর কি ঈদের পরে যাওয়া। তবে চালক আর বাসের স্টাফরা বলছেন ঢাকা ত্যাগ করতে যানজটের সম্মুখীন হতে হচ্ছে না। আর রাস্তাঘাটের পরিবেশ ঈদের আগে একটু যানজট ছিল, তো এখন আবার একটু স্বাভাবিক হয়েছে আর কি। ঢাকা থেকে ব্যাকের সময় তেমন একটা চাপ এখনো পাই নাই, আশা করছি আজকেও পাবো না। বরাবরের মতো বেশ কিছু কোম্পানির বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ওরা বলছে যে ঈদের সময় 50 টাকা বেশি দেওয়া লাগবে। সুমন মাহমুদ, 71, ঢাকা। এদিকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। প্রায় প্রতিটি ট্রেন অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। যাত্রীরা বলছেন কোনো বগিতে পা ফেলার কোনো জায়গা ছিল না, আর কয়েকটি ট্রেনের ছাদেও বেশ যাত্রী চাপ দেখা গেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। লম্বা ছুটি শেষে এবার কর্মব্যস্ত নগরীতে ফেরার পালা। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা জানান ফেরার যাত্রা খুব বেশি স্বস্তির ছিল না। ছাদে বসে দীর্ঘপথ পাড়ি দিয়ে ঢাকায় আসা মানুষের সংখ্যাও খুব কম নয়। টিকিট কাটছে কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই জ্যামের কারণে। ভিতরে জায়গা আসলে উঠতে দেয় নাই। টিকিট কাটছি তো কোনো উপায় নাই ঢোকার মতো, আমি বাধ্য হয়ে এখানে আসছি। এক্সট্রা বগিতে তো 30% বেশি টাকা দিতে হয়, দিয়ে টিকিট কাটতে হয়। এইখানে জনসাধারণ মানুষ, স্বাভাবিক মানুষজন যাদের টিকিট নাই, টিকিটবিহীন যাত্রীরা প্রচুর ছিল। কোনো সমস্যা হয় নাই, তবে লোকজনের চাপ একটু বেশি ছিল, যার জন্য এসি রুমেও অনেকেই দাঁড়িয়েছিলেন। অনেক ভিড় ছিল, আর খুব এত মানুষজন আসা যাওয়াতে খুব রকম সমস্যা হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে ঢাকায় আসা বেশিরভাগ ট্রেনেরই চিত্র ছিল একই রকম। তারপরেও সুস্থভাবে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি জানান অনেকেই। ভিড়ের জন্য বেশি কষ্ট হয় আর লেট করছে ট্রেনটা অনেক। অলরেডি অফিস খুলে গেছে তো কিছু করার নেই, তাড়াতাড়ি চলে আসলাম। ছুটি আরো ছিল কিন্তু আমরা আইসি একদিন আগে রেস্ট করার জন্য। স্কুল শুরু হয়ে যাবে, বাবা মার অফিসও শুরু হয়ে যাবে, সো তো তাড়াতাড়ি তো আসার লাগবে। লং জার্নি ছিল,
বাট সব মিলিয়ে অনেক ভালো, বাচ্চারা অনেক এনজয় করেছে। সব ফুপিদের বাসায় বেড়ালাম, সবাই আমাদের বাসায় আসলো, তারপর ঈদে ঘোরাঘুরি হলো, কুরবানি দেওয়া হলো। ইট ওয়াজ আওয়ার ঈদ এনজয়। জার্নি খুবই ভালো ছিল। আমি এখানে খুবই মজা করছিলাম। ভিড় ছিল, আমরা টেবিলে ছিলাম, তো টেবিলেও অনেক মানুষ ছিলাম। এবার ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি। প্রতিদিন লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট ৭০টি ট্রেন যাতায়াত করছে। আছে ঈদের বিশেষ ট্রেন সার্ভিসও। সুমন তানভীর, ৭১, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও শেষ হয়নি ঈদ আনন্দ। শুক্রবার জাতীয় চিড়িয়াখানা, সামরিক জাদুঘর এবং শিশু মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। মুঠোফোন থেকে শিশুদের সরিয়ে প্রাণ প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা। আর কর্মে ফেরার আগে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো দৃশ্য তুলে ধরছেন সুফিয়ান ফারাবী। ফুরিয়ে গেছে ছুটি, কর্মে ফেরার অপেক্ষায় লাখো মানুষ। দীর্ঘ ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো চষে বেরিয়েছেন রাজধানীবাসী। সময়টা নিজেদের মতো উপভোগ করতে ব্যস্ত কর্মজীবী এই মানুষেরা। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল শিশুদের উপচে পড়া ভিড়। বাদর, তারপর অনেক কিছু দেখছি আমার পরিবারের সাথে। পরিবেশ খুব ভালো দেখলাম। যাক, অনেক দিন আসছি তো, আজ প্রায় ৭-৮ বছর ধরে আসলাম। যাই হোক, আপনাকে ভালো লাগলো। এটাই ওয়াইফ আসছে, আমার নাতি আসছে, বিয়ে আসছে, ছেলে আসছে। এবারের ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ভিড় হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। ভিড় ছিল বিমান বাহিনীর জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন ও জিয়া উদ্যানেও। ঢাকা চলে এসে আমরা সোমবার দিন আমাদের ওইখানে গাজীপুর বেড়াইছি, আমরা বেড়াইতে গেছিলাম। গাজীপুর রেল লাইন ছিল, ওইখানে গেছিলাম। আজকে সকালবেলায় বেরোইছি এখানে। হাসি চলেছি, আমি চলেছি, আমি চলেছি, প্লেনে চলেছি। ভালো, এখানকার কথা আমি শুনেছি, কিন্তু এবার আমি বাস্তবে প্রথম আসলাম এবং আমার বাচ্চাদের নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে ঘুরি। আমার খুব দেখা শিখতে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের ঐতিহ্য, একটা ঐতিহ্যবাহী জিনিস। ছোট বাচ্চাদের দেখানো উচিত এবং জানা উচিত। বিনোদন কেন্দ্রগুলোতে গত কয়েকদিনের তুলনায় দর্শনার্থীর সংখ্যা কমেছে। তবে দীর্ঘ ছুটির এই ঈদে অন্য যে কোনো বারের চেয়ে মানুষের বাঁধভাঙা উল্লাস ছিল চোখে পড়ার মতো। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।